দিল্লিতে হেনস্থার ঘটনা অনাকাঙ্ক্ষিত, তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছেন বললেন তথ্য উপদেষ্টা। দেশ বিকিয়ে প্রতিবেশীর সাথে সম্পর্ক নয়। রামিসা ধর্ষণ হত্যায় পেপার বুক প্রস্তুত, যে কোনো দিন হাইকোর্টে শুনানি। চট্টগ্রামের বাকুলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় কাল। আদ্দিন হাসপাতালে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত যৌক্তিক, অপরাধীদের শাস্তি পেতেই হবে বললেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালটির অন্য শাখা চলতে বাধা নেই। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ এবার। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, ভারতীয় ইমিগ্রেশন তার সাথে সঠিক আচরণ করেনি। তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই তিনি ভারত থেকে দেশে ফিরেছেন। এই ঘটনায় দুদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না উল্লেখ করে তিনি বলেন, দেশ বিকিয়ে কোনো সম্পর্ক করবে না সরকার। সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলেন, তিনি ভারতীয় ইমিগ্রেশনে 2 ঘন্টা অপেক্ষা করেছিলেন। যখনই তিনি বুঝেছেন দেরি করানো হচ্ছে, তখনই তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি ভারতে আর ঢুকবেন না এবং পাসপোর্ট ফেরত চেয়েছেন। তখন ইমিগ্রেশন কর্তৃপক্ষ অনেক অনুরোধ করলেও ব্যক্তিগত প্রতিবাদ হিসেবেই ফিরে এসেছেন বলে জানান। এতে ভারত বাংলাদেশের সম্পর্কে অবনতি হবে না। উপদেষ্টা হিসেবে নয়, সাধারণ মানুষ হিসেবে ভারত গিয়েছিলেন উল্লেখ করে ডাক্তার জাহিদ জানান, বিষয়টি নিয়ে গণমাধ্যমে বাড়াবাড়ি হয়েছে, আটকে রাখার কথা সঠিক নয়। সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় নেই বলে জানান ডাক্তার জাহিদুর রহমান। সাবেক আইজিপি বেনজিরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আমি ওখানে একটা ব্যক্তি হিসেবে যাইনি, আমি এই সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সাথে ওখানে যা হয়েছে, আমার কাছে মনে হলো যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সেই কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। যদি আপনারা মিডিয়াতে দেখেছেন, কোনোভাবেই আমরা চাই না কোনো দেশের সাথে খুব খারাপ কোনো পরিস্থিতি হোক, কোনো শত্রুতা তো দূরেই থাকুক, কিন্তু একটা গুরুত্বপূর্ণ শর্ত আছে, আমাদের স্লোগানের মধ্যে আছে, সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে রাখবো, তার মাধ্যমে প্রত্যেকটা দেশের সাথে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনগেজমেন্ট হবে, এবং সেটা কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা আমার ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেয়া, এই নীতিতে এই সরকার কোনো দেশের সাথে, আমি আবারও বলছি শুধু ইন্ডিয়া না, কোনো দেশের সাথে এই সরকার যাবে না। আমি এক্সপেক্ট করব এই ঘটনার প্রভাব 2 দেশের ভবিষ্যৎ এনগেজমেন্টের জন্য, আমি এনগেজমেন্ট কথাটা বলছি, এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে এনগেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট, এনগেজমেন্টের ক্ষেত্রে প্রভাব পড়বে না। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় 7,003 কোটি টাকা ব্যয়ে 5টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনার পর 5টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শওকত হোসেন, আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সহ সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত ছিলেন। দীর্ঘ 21 বছর পর কাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সিলেট নেমে সড়ক পথে যাবেন, প্রথমে শ্রীমঙ্গল ও পরে মৌলভীবাজারে। ফ্যামিলি কার্ড বিতরণ করবেন, বক্তব্য রাখবেন সুধী সমাবেশে। তারেক রহমানকে স্বাগত জানানোর প্রস্তুতি গোটা জেলা জুড়ে। মৌলভীবাজার থেকে সৈয়দ হুমায়ুন শাহীনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা থেকে বিমানে সিলেটে নামবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সড়ক পথে যাবেন মৌলভীবাজার। 152 জনকে ফ্যামিলি কার্ড দেবেন চায়ের জনপদ শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে। পরে কার্ড দেবেন মৌলভীবাজার গভর্নমেন্ট হাই স্কুল মাঠেও। এরপর যোগ দেবেন সুধী সমাবেশে। প্রধানমন্ত্রীকে দেখার অপেক্ষায় বইছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর কাছে শমশেরনগর বিমানবন্দর চালু, মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন সহ বেশ কিছু দাবিনামা প্রস্তুত। আমাদের প্রাণের দাবি মৌলভীবাজারবাসীর 6 লাইন মিরপুর থেকে মৌলভীবাজার ভায়া শেরপুর রাস্তা। দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে একটা মেডিকেল কলেজ, ওনার আশার মাধ্যমে ইনশাল্লাহ মেডিকেল কলেজ হবে। ওনার কাছে দাবি যাতে মৌলভীবাজারে একটি পাবলিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। সিলেট থেকে আখাউড়া পর্যন্ত ট্রেন লাইনটি ডাবল লাইনে উন্নীত করা এবং এখানে আরও অতিরিক্ত 2 জোড়া ট্রেন সরবরাহ করার জন্য আমরা বিশেষ অনুরোধ রাখি মৌলভীবাজার জেলাবাসীর পক্ষ থেকে। আনন্দের বিষয় যে প্রধানমন্ত্রী আমাদের এখানে 4 মাস ক্ষমতা আসার পরে আমাদের মৌলভীবাজারে আসছেন, যে এটা তো অত্যন্ত অভূতপূর্ব। বিএনপি সরকারের
অ্যাকচুয়াল সরকারের কার্যক্রম উন্নয়নমূলক কার্যক্রম শুরু হবে আগামী আর্থিক বছর থেকে, যেটা 1 জুলাই থেকে শুরু হবে। আমার এই এলাকার মানুষ, শ্রীমঙ্গল কমলগঞ্জের মানুষ আনন্দের বন্যায় বাসতেছে। তো উনাকে এক নজর দেখবে, উনার কথা সামনাসামনি থেকে শুনবে, উনারে সম্বর্ধনা দিবে। ঝড় বৃষ্টি হোক, যা কিছু হোক, এই মাঠে আমাদের সকল দর্শকবৃন্দ, সকল জাতিগোষ্ঠী আসবেন। প্রধানমন্ত্রীকে বরণে স্থানীয় প্রশাসনের প্রস্তুতিও ব্যাপক। আমি আশা করি 17 তারিখ যে কার্ড বিতরণ অনুষ্ঠানকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে, বিপুল সংখ্যক লোক সমাগম হবে তারেক রহমানকে দেখার জন্য। এমন প্রস্তুতির মাঝেও বৃষ্টিপাতের কারণে রয়েছে কিছুটা অস্বস্তি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজধানী পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিকে 2 আসামির ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদনের শুনানির জন্য পেপার বুক তৈরি হয়ে গেছে। যে কোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি হবে। গত রবিবার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আসামিদের আপিলের বিষয়টি উত্থাপন করলে আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে পেপার বুক প্রস্তুত করার নির্দেশ দেন উচ্চ আদালত। গত 7 জুন রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিন। পরে 10 জুন এই মামলায় আসামিদের ডেথ রেফারেন্সের যাবতীয় নথি হাইকোর্টে এসে পৌঁছায়। এরপর সোহেল ও স্বপ্না হাইকোর্টে জেল আপিল করে। চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়ায় 4 বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় সাক্ষ্য গ্রহণ যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামীকাল রায় ঘোষণা করা হবে। দুপুরে যুক্তিতর্ক শেষে রায় ঘোষণা দিন ধার্য করেন চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মাহমুদুল আলম চৌধুরী মারুফ জানান, 9 জুন মামলার একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয়। মামলায় মোট 18 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার ফৌজদারি কার্যবিধির 342 ধারায় আসামির পরীক্ষা করা হয়েছে। আজ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। গত 21 মে মহানগরীর বাকুলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় 4 বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই দিন অভিযুক্ত মনির হোসেনকে আটক করে পুলিশ। পরে পুলিশের কাছ থেকে বিক্ষুব্ধ জনতা আসামিকে ছিনিয়ে নিতে চাইলে ব্যাপক সংঘর্ষ হয়। আদিম মেডিকেল কলেজ হাসপাতালে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। তবে হাসপাতালটির মগবাজার শাখা ছাড়া অন্যান্য শাখা চলমান থাকবে। সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন যে হাসপাতালে নবজাতক ও শিশুদের জন্য নিরাপদ চিকিৎসা পরিবেশ নিশ্চিত করা যায়নি, সেখানে শিশুদের কান্নার প্রতি চিকিৎসক ও নার্সদের যথাযথ সাড়া মেলেনি এবং অল্প সময়ের ব্যবধানে 6 নবজাতকের মৃত্যু হয়েছে, সেই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। তিনি আরো বলেন, আদিন হাসপাতালে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয়। স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে যে অনিয়ম ও জবাবদিহিতার সংকট রয়েছে তা দূর করতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। স্বাস্থ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের নির্দেশনা ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেউ পার পাবে না। আমরা হাসপাতালের লাইসেন্স স্থগিত করেছি। আমরা যে শোকজটা করেছিলাম ওইখানে নাম্বারটা ইনঅ্যাডভার্টেন্টলি একটা ক্লারিক্যাল মিস্টেক, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল ইন দ্য আই অফ ল। আমরা যেটা লাইসেন্স বাতিল করেছি সেখানে নাম্বার দেওয়ার দরকার পড়ে না, আমরা বলেছি হাসপাতালের লাইসেন্স বাতিল করেছি। আদালত জানে কি নির্মমভাবে 6টা শিশু কি নির্মম পরিস্থিতিতে তারা মারা গিয়েছে। ইট ওয়াজ এ ভেরি সেন্সিটিভ ইস্যু, আদালত জানে। আমার বিশ্বাস এই বেনিফিট আদালত ওনাদেরকে দিবেন না, কারণ একটা ফৌজদারি মামলা হয়েছে ওনাদের বিরুদ্ধে ডিসিস্টের পক্ষ থেকে। তার মানে কি অপরাধীর বিচার পাচ্ছে? অপরাধ আর সেটা আদালত সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না উল্লেখ করে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, বিএনপি যতবার সরকার এসেছে সে সময়ে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ছিল বেশি। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আলোচনা সভায় সব কথা বলেন বিএনপির মহাসচিব। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছেন, তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, অনেকের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছেন। আপনার স্বাভাবিকভাবে যে সমস্ত যে কথা কিছুক্ষণ আগে বলা হলো যে আপনার
সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত আপনার প্রচারণা হচ্ছে, যে সমস্ত অপপ্রচার হচ্ছে, এই সব কিছু মিলিয়ে কিন্তু সমাজকে আবার ভিন্ন পথে পরিচিত করবার একটা উদ্যোগ আছে, একটা কনসাস এফোর্ট আছে। সেই এফোর্টটাকে যেন আমরা সবাই মিলেই এটাকে প্রতিরোধ করতে পারি, প্রতিহত করতে পারি এবং সঠিকভাবে এগিয়ে যেতে পারি, সেই চেষ্টাটা আমাদের করা দরকার। নরসিংদী চরাঞ্চলে মেঘনা নদীর অব্যাহত ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে শত শত বিঘা ফসলি জমি। হুমকির মুখে নদী তীরবর্তী বিভিন্ন গ্রাম। জীবিকার একমাত্র সম্বল কৃষি জমি হারিয়ে দিশাহারা কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেও ভাঙন রোধে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নরসিংদীর প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলে শুরু হয়েছে মেঘনা নদীর ভয়াল ভাঙন। বছরের পর বছর ধরে নদী ভাঙনের কবলে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নজরপুর, আলীপুর ও বাহেরচর গ্রাম। গত কয়েক বছরে নদীগর্ভে বিলীন হয়েছে শত শত বিঘা আবাদি জমি। প্রতি বছরের মতো এবারও বর্ষা শুরুর আগেই নতুন করে দেখা দেয় ভাঙন। 3 ফসলির বিস্তীর্ণ চরাঞ্চলে কৃষকদের রোপণ করা বাদাম ও আলু সহ নানা ফসলের স্বপ্ন হারিয়ে যাচ্ছে নদীগর্ভে। দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে আবেদন করেও স্থায়ী সমাধান মেলেনি। তাই ভাঙন আতঙ্কে নির্ঘুম চরাঞ্চলের বাসিন্দারা। খেয়ার আর ওই সাইডে আমরা মাছ মারছি। আজকে এবছর সাইডে আরো 4-5 খানি ভিতরে আইসা অবস্থা। কমপক্ষে 2000 কি 4000 বিঘা সম্পত্তি এখানে ছিল। এখন এই যে এখান থেকে কত 500 বিঘা জমি নাই। 8 থেকে 10,000 লোকের বসবাস 3টা গ্রামে। এর মধ্যে প্রায় 2-3,000 লোক চলে গেছে। 11টা সিট আছে, এখন মনে হয় 2টা আছে। সব আমরা নদী বাগিয়া হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় সমীক্ষা চালানোর প্রস্তুতি চলছে, জানায় পানি উন্নয়ন বোর্ড। সমীক্ষা শেষে প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থার কথা বললেন জেলা প্রশাসকও। কৃষি জমি মেইনলি ভাঙছে, এরপরে একটু পরে দূরেই বাড়িঘর আছে। কাজগুলো করতে তো আমাদের বেশ কিছু প্রসিডিউরাল ইস্যু থাকে। ধীরে ধীরে প্রক্রিয়াগতভাবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা ব্যাপারে ব্যবস্থা নিব। যারা বাসিন্দা তাদের যে দাবি এবং যেটি দরকার যে পরিবারের জন্য আমরা এই উদ্যোগটি নিয়েছি। সামগ্রিক চিত্র উপস্থাপন করে আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে যেটি তাদের সেখানে আমরা পাঠিয়েছি এবং আশা করছি এই বিষয়ে আমরা একটি আসলে সমাধান বের করতে পারব। নরসিংদীর চরাঞ্চলের লাখো মানুষের স্বপ্নের প্রায় 4000 বিঘার ফসলি জমি রক্ষায় নদী ভাঙন রোধে সহায়ক হতে পারে মাত্র 2.5 কিলোমিটারের একটি বাঁধ। সরকার দ্রুত প্রকল্প গ্রহণ করবে এমন আশা এলাকাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দিল্লিতে হেনস্থার ঘটনা অনাকাঙ্ক্ষিত, তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছেন বললেন তথ্য উপদেষ্টা। দেশ বিকিয়ে প্রতিবেশীর সাথে সম্পর্ক নয়। রামসা ধর্ষণ হত্যায় পেপার বুক প্রস্তুত, যে কোনো দিন হাইকোর্টে শুনানি। চট্টগ্রামের বাকুলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় কাল। আদিন হাসপাতালে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত যৌক্তিক, অপরাধীদের শাস্তি পেতেই হবে বললেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালটির অন্য শাখা চলতে বাধা নেই। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।